আমরা আমাদের ক্লাস শুরু করছি। নমস্কার, হোমিও উদ্দীপনায় আপনাদের স্বাগত। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে সেটি হলো হোমিওপ্যাথিতে রোগীলিপি তৈরি করার কলাকৌশল, দ্য আর্ট অ্যান্ড ট্যাক্ট অফ কেস টেকিং ইন হোমিওপ্যাথি। এটা 16তম পর্ব। আমাদের আলোচক স্যার ডক্টর নীলকান্ত সরকার স্যার রয়েছেন, মূল আলোচনায় থাকবেন। স্যারকে অনুরোধ করব আজকের ক্লাসটি শুরু করার জন্য। তো আপনারা শুনলেন যে এই পর্ব হোমিওপ্যাথিতে রোগী লিপি তৈরির কলা কৌশল 16তম পর্ব চলছে। এর আগে আমি কনস্টিটিউশন এবং টেম্পারামেন্ট নিয়ে বক্তব্য রেখেছি। আজকে সেটারই কন্টিনিউশন করব, তবে আজকেই এই বিষয়ের উপর শেষ বক্তব্য আমি রাখতে চাই। এরপরে আমি যাব কেস রেকর্ডিং এর অন্য প্রসঙ্গে, সেটা পরের বক্তৃতায়। তো যেটা বলছিলাম যে কনস্টিটিউশন বললেই আমরা শুধু শারীরিক বৈশিষ্ট্যকেই বুঝি না, শারীরিক এবং মানসিক বৈশিষ্ট্যকে বুঝি। সেটাই হচ্ছে আমাদের কনস্টিটিউশনাল চিকিৎসার মধ্যে পড়ে। মরবিড কনস্টিটিউশন বলতে বোঝায় যে শুধু শারীরিক গঠন কাঠামো, তার কিছু বৈশিষ্ট্য, কিন্তু আমরা তো সেইটুকুতে সীমাবদ্ধ থাকলে আমাদের চলবে না। তার সঙ্গে সেই শারীরিক গঠন কাঠামো কি বৈশিষ্ট্যগুলো উৎপাদন করে এবং হোমিওপ্যাথিতে তা আমরা কিভাবে কাজে লাগাতে পারি, সেই বিষয়ে আমরা ধ্যান দেব। তবে এই বিষয়ে আমি একটু প্রাচীন ইতিহাস আজকে বলে নিচ্ছি, তাতে আলোচনার একটু সুবিধে হতে পারে। কেননা এই কনস্টিটিউশন এবং তার গঠন কাঠামো থেকে চারিত্রিক বৈশিষ্ট্য ইত্যাদির গবেষণা বহু প্রাচীনকাল থেকে শুরু হয়ে এসেছে এবং ডক্টর হানিম্যানের সময়েও সেটা প্রচলিত ছিল। সেই কারণে আমরা মেটিরিয়া মেডিকাতে সেই সময়ে অর্থাৎ 18 শতকের সেই বৈশিষ্ট্যগুলো প্যাথোলজিক্যাল বৈশিষ্ট্য হিসেবে আমাদের ওষুধের মধ্যে চলে এসেছে। যখন ড্রাগ প্রুভিং হয় তখন ওই সমস্ত বৈশিষ্ট্যগুলোকে আলাদা করে নোট করে লিখে রাখা হতো এবং লক্ষ্য করা হতো কোন ধরনের কনস্টিটিউশনে ওই ড্রাগটা বেশি ভালো কাজ দেয়। সেই হিসেবে কনস্টিটিউশনাল বৈশিষ্ট্যগুলো চিহ্নিত হয়েছে সেই ওষুধের ক্ষেত্রে। তাই আমরা যখন মেটিরিয়া মেডিকা পড়তে যাই, ওই ধরনের কনস্টিটিউশনাল বৈশিষ্ট্যগুলো উপরে যে ওই ড্রাগটা বেশি ভালো কাজ করে এসব বিষয়ে লেখা করি, কিন্তু আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে এটা কেমন ধরনের কনস্টিটিউশন। তো সেই কারণে আমি দীর্ঘ বক্তৃতা এর আগেও দিয়েছি, আজকে শেষ বক্তৃতা। তো যদি আমরা দেখব গ্রিক দার্শনিক এম্পোডেক্লাস প্রায় 350 খ্রিস্টপূর্বাব্দে
এই জাগতিক উপাদানগুলোর সঙ্গে মনের যে হদিশ খোঁজার চেষ্টা করেন। যেমন ধরুন বায়ু, বায়ুটা কি উষ্ণ এবং আর্দ্র, অর্থাৎ চঞ্চল। তেমনি মানব মন এর ইমোশন, আবেগ গুলো হলো চঞ্চল। তিনি সেটাকে তুলে ধরার চেষ্টা করেন। যেমন পৃথিবী, আর্থ, ঠান্ডা এবং শুষ্ক, অর্থাৎ এমন ধরনের চরিত্রগুলো যারা ঠান্ডা প্রকৃতির এবং যেগুলোকে বলা হয়, আমরা সাধারণত বলি যে সরল বুদ্ধি সম্পন্ন। অনেক সময় কারো সম্পর্কে কেউ আজকাল মন্তব্য করলে হয়তো বলে যে ও একটা মাটির মানুষ, মানে খুব সরল সাদাসিধি। আবার আগুন, উষ্ণ বা শুষ্ক, এই উষ্ণতা এবং শুষ্কতার জন্য কি হচ্ছে, সে খুব, তার মধ্যে ইরিটেবিলিটি খুব বেশি আছে, রাগ খুব বেশি। এই ধরনের মানুষগুলোকে আগুনের সঙ্গে তুলনা করা হয়েছে। আবার জল, ঠান্ডা বা আর্দ্র, আর্দ্র মানে ভিজে, অর্থাৎ এখানে মানুষের মন জলের মতন, অর্থাৎ মনটা ঠান্ডা প্রকৃতির, খুব বেশি চঞ্চল না, কিন্তু ইমোশনাল বেশি। তো যাক, এভাবে সেটা হয়েছে। কিন্তু এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা করেন, সেটা করেন চিকিৎসা বিজ্ঞানের জনক হিসেবে যিনি স্বীকৃত। 1860 থেকে 380 খ্রিস্টপূর্বাব্দে যার যিনি ছিলেন, তিনি মন মেজাজের সঙ্গে বা শরীরের সঙ্গে শরীরের 4টি উপাদানকে যুক্ত করেন, যেটাকে শারীরবৃত্তীয় তত্ত্ব নামে সেই সময় খ্যাত হয়েছিল। যেমন রক্ত, রক্তটা কি, যদি খুব ভালো রক্ত থাকে, শরীরের মধ্যে রক্ত সংবহন তন্ত্র যদি খুব শক্তিশালী ভাবে থাকে, তাহলে কি হয়, সেই মানুষটা চটপটে হয়, একটা স্বাভাবিক মেজাজের হয়, এবং তার মনোযোগও স্বাভাবিক থাকে। এটাকে তিনি বলেছিলেন স্যাঙ্গুইন টেম্পারামেন্ট। আবার কালো পিত্ত বলা হতো, যেটা এটা স্প্লিন থেকে খরিত হয়, যদিও স্প্লিন থেকে এরকম কোনো জিনিস বাস্তবে পরবর্তীকালে প্রমাণিত হয়নি। তো এরকম পিত্ত যদি খরিত হয়, তবে মন মেজাজ হচ্ছে অবসাদগ্রস্ত হয়, খুব ডিপ্রেসড থাকে। এটাকে বলা হয়েছিল কলিরিক টেম্পারামেন্ট। আবার হলুদ পিত্ত, যেটাকে লিভারের সঙ্গে সংযোগ করা হয়েছিল, যেটার ক্ষেত্রে দেখা যায় যে খিটখিটে মেজাজ হয়, এটাকে বলা হচ্ছে বিলিয়াস টেম্পারামেন্ট। আবার যারা কফ, সর্দি, কাশি প্রবণতা যুক্ত, সেটা তাদের মন কিরকম হয়, অস্থির, উদাসীন এবং স্থবিরতা আসে তাদের। এটাকে ফ্লেমেটিক বা লিম্ফ্যাটিক টেম্পারামেন্ট বলা হয়েছে। আমরা এই সমস্ত টেম্পারামেন্ট গুলো আজও কিন্তু মেটেরিয়াল আমেরিকায় দেখি, এবং এ ধরনের কনস্টিটিউশন পড়ে থাকি। কিন্তু কোথা থেকে এর আবির্ভাব,
সেগুলো আমরা হয়তো অনেকেই অত জানি না, সেই জন্য একবার আমি স্মরণ করিয়ে দিচ্ছি। এই যে বিভিন্ন পদার্থগুলো, যেটা শারীরবৃত্তীয় পদার্থ, যেই পদার্থগুলো নিঃসরণের কম বা বেশি কারণে আমাদের মনের অবস্থার পরিবর্তন হবে, এটি ছিল ওই হিপোক্রেটিসের ধারণা। এবং এই তত্ত্ব তারপরে প্রায় 2500 ধরে রাজত্ব করে। গ্যালেন এর পরবর্তী সময়ে আসে চিকিৎসা বিজ্ঞানের আর এক স্টলওয়ার্ট, খুব বড়, তার নাম হচ্ছে ক্লডিয়াস গ্যালেন। তিনি এইসব টেম্পারামেন্টের সঙ্গে মনের বিভিন্ন রকমের সম্পর্ক আরো ইলাবোরেটলি ব্যাখ্যা করেন। আমি সেই অত ব্যাখ্যায় যাচ্ছি না। তো এরপর আমরা দেখেছি ডক্টর হ্যানিম্যান তো 18 শতকে আসেন এবং তিনি ওষুধ পরীক্ষা করতে যে এই ধরনের যে তদানীন্তন কালের যে প্যাথোলজিতে এইসব টেম্পারামেন্ট এবং কনস্টিটিউশনের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলোকে অবশ্যই লক্ষ্য করেন। এবং সেই কারণেই আমাদের মেটেরিয়া মেডিকাতে এই ধরনের বিষয়গুলো এসে গেছে। এরপরে আসে, আর সাধারণত হ্যানিম্যানের পরবর্তীকালে আরো এ নিয়ে বহু গবেষণা চলতে থাকে এবং সেগুলো আমাদের হোমিওপ্যাথির যে পরবর্তী স্টলওয়ার্টরা খেয়াল করেন এবং তার ফলে মেটেরিয়া মেডিকাতে তাদের স্থান দেন। সে কারণে আমরা সেই সব টার্মিনোলজিগুলো পেয়ে গেছি। যেমন জার্মান মনোরোগ বিশেষজ্ঞ আর্নস্ট ক্রেসমার তার ফিজিক অ্যান্ড ক্যারেক্টার বইতে 1921 সালে তা প্রকাশ করেন। তিনি রোগের সাথে শরীরের গঠন বৈশিষ্ট্য তথা মনের অবস্থাকে একযোগে দেখার চেষ্টা করেন। যেমন তিনি বলেন যে একটা দুর্বল অ্যাস্থেনিক দেহ গঠনের পাশাপাশি একটা পেশিবহুল শরীর থাকতে পারে, যার সঙ্গে কন্ট্রাস্ট করছে আর কি। এবং এই যে পেশিবহুল শরীর, এটা প্রায়শই সিজোফ্রেনিক রোগীদের বৈশিষ্ট্য বলে তিনি মনে করতেন। আবার তিনি মনে করতেন যে একটা গোলাকার শরীর, এটা হচ্ছে ম্যানিক ডিপ্রেসিভ রোগীদের বৈশিষ্ট্য। আবার পাতলা এবং রোগা দেহ, এটা হলো অন্তর্মুখিতা। এবং গোলাকার ভারী কিন্তু যদি খাটো দেহ হয় তাহলে সেটা বহির্মুখিতা, অর্থাৎ এক্সট্রোভার্ট নেচারের হবে সেই ব্যক্তিটি। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে অভিজ্ঞতামূলক অনুসন্ধানে এসবগুলো সমর্থিত হয়নি, কারণ ওই বৈশিষ্ট্যগুলো অন্য যে কোনো কনস্টিটিউশন গঠনের মধ্যেও সেটা পাওয়া গেছে। নির্দিষ্টভাবে ওনার ওই তত্ত্ব সমর্থিত হয়নি। 1930-এর দশকে এলেন মার্কিন যুক্তরাষ্ট্রের উইলিয়াম এইচ সেলডেন। তিনি শরীরের গঠন এবং বৈশিষ্ট্যকে তিনি কি করলেন যে 3টে সংখ্যার একটা নাম্বার দ্বারা শনাক্ত করার চেষ্টা করলেন। তিনি বললেন একটা যে নরম এবং গোলাকার যদি হয় তাহলে এটাকে চরম এন্ডোমর্ফের সংখ্যা হবে কি, অর্থাৎ 1 থেকে 7-এর মধ্যে সংখ্যা তিনি ব্যবহার করলেন। অর্থাৎ 1 হচ্ছে লোয়েস্ট আর 7 হচ্ছে সর্বোচ্চ। তাহলে চরম এন্ডোমর্ফ যদি হয়
নরম এবং গোলাকার, মানে সবচেয়ে বেশি গোলাকার, তাহলে 7 সংখ্যাটা আগে আসবে, তারপরে 1 1, একটা হচ্ছে সবচেয়ে কম। সুতরাং এর থেকে বোঝা যাবে যে চরম এন্ডোমর্ফটা সবচেয়ে বেশি মেদবহুল, গোলাকার। আবার যদি বর্গাকার এবং পেশিবহুল হয়, তাহলে মধ্যবর্তী সংখ্যা অর্থাৎ 1 থেকে 7-এর মাঝখানের যে সংখ্যা, 3টে চার্ট দ্বারা তিনি বোঝালেন, 4 4 4 এরকম, যেটাকে বলা হচ্ছে মেসোমর, অর্থাৎ খুব মাস্কুলার ফিগার। আবার পাতলা সূক্ষ্ম হাড়যুক্ত যদি হয়, তাহলে খুব পাতলা, যদি চরম, ওর চেয়ে আর পাতলা হওয়া সম্ভব না, এবারে হাড় হাড় ঝিরঝিরে, তাহলে ওটাকে বলা হবে চরম একটোমর। এর সংখ্যা ওই 3টে সংখ্যা দ্বারা সূচিত হবে। কোন 3টে? 1 থেকে 7-এর মধ্যে 3টে সংখ্যা, অর্থাৎ খুব হাড় ঝিরঝিরে পাতলা, মানে যেমন আমরা দেখলাম যে ওই এন্ডোমরফের ক্ষেত্রে আগে 7, তারপরে হচ্ছে 1 1, এবং একটোমরফের ক্ষেত্রে ঠিক উল্টো হবে, 1 1 7 হবে, এইরকম সংখ্যা। তো সমসাময়িক যে আমেরিকান বিজ্ঞানীরা এগুলো যখন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে গেলেন, তখন দেখলেন যে না, এইভাবে মানুষের মানে শারীরিক গঠনের সঙ্গে মানসিক বৈশিষ্ট্যকে যোগ করা মূর্খামি, হয় না। অভিজ্ঞতার দ্বারা সেটা, বা ক্লিনিক্যাল অবজারভেশনে বলুন আর পরীক্ষা বলুন, কোনোটাতেই সেটা দাঁড়াচ্ছে না। তো 1930 সালে আমেরিকার নৃবিজ্ঞানী মার্গারেট স্মিথ কি করলেন? 13টি আদিম সমাজে গবেষণা চালালেন। কিরকম? সহযোগিতা এবং প্রতিযোগিতা, এরকম মাধ্যমে তিনি বললেন যে এই যে পুরুষত্বকে বলা হয় যে সবসময় একটা, বলা হয় না যা পুরুষালী ভাব, একটা আক্রমণাত্মক ভাব, আর নারী মানে নারীত্ব, একটা নিষ্ক্রিয় ভাব, একটা সম্মতি, সবসময় একটা সম্মতি বা নিচু হয়ে থাকা। কিন্তু তিনি পরীক্ষা করে বললেন যে এগুলো আসলে জীববিজ্ঞানের একটা আপেক্ষিক ভূমিকা। এই যে সাংস্কৃতিক চাপের মুখে, অর্থাৎ পরিবেশের চাপের ফলে, সামাজিকতার ফলে এদের বৈশিষ্ট্যগুলো এইভাবে মডিফাইড হয়েছে। পুরুষ আদিম সমাজ থেকে ধীরে ধীরে উত্থিত হয়ে আধুনিক সভ্যতায় সে ক্ষমতা লাভ করেছে, আর নারী বশ্যতা স্বীকার করেছে সামাজিকতার বৃত্তের মধ্যে। সেই জন্য তাদের ক্ষেত্রে এরকম স্বাভাবিক বলে মনে করা হয়। কিন্তু সব নারী কি এরকম বশ্যতা স্বীকার করে একদম সম্মতি বা নিষ্ক্রিয় থাকে? তা তো নয়। তো এ নিয়ে সুতরাং গবেষণা এগোতে থাকলো। গবেষণা এগুলো মানুষের মন এবং তার পরিবেশ, তার চারিদিকে পরিবেশ, এনভিরনমেন্টের সম্পর্ক ইত্যাদি নিয়ে। এবার আসলো মনস্তাত্ত্বিক তত্ত্ব, যেটা 20 শতকের প্রথম 4 দশকে অস্ট্রিয়ান জীববিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের আবির্ভাব হল। তিনি তার মনোবিশ্লেষণ তত্ত্ব, যা ছিল খুব যুগান্তকারী, যা আজও
মনোবিজ্ঞানে কাজে লাগে। তিনি বললেন, ব্যক্তিত্ব হলো অতীতের অবদমনের একটা অভিজ্ঞতা, একটা বিরক্তিকর যৌন প্রলোভনজনিত বা অন্যান্য আঘাতের দ্বারা এটা গঠিত হয়। যৌন প্রেরণা এবং প্রতিরক্ষার মধ্যে একটা দ্বন্দ্বের ফলাফল, যেটা নিউরোসিস এর জন্ম দেয় এবং শিশুদের ব্যক্তিত্ব বিকাশের মূলেই হচ্ছে এগুলো। এবং সেই ব্যক্তিত্ব বিকাশের মধ্যে তিনি বললেন স্তরগুলো, যে মৌখিক, তারপরে হচ্ছে পাই প্রণালী, তারপরে হচ্ছে ফ্যালিক, তারপরে লেটেন্সি, এরকম বললেন এই স্তরগুলোর মধ্য দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্যক্তিত্ব প্রকাশিত হয়। তিনি এই ব্যক্তিত্বের মডেল বা প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে বিশেষ দিক নির্দেশ করেন, যেমন ঈদ, এগো, সুপার ইগো এবং মনের বিভিন্ন স্তর এবং তাদের ক্রিয়াকর্ম, যেমন অতি সচেতন মন, সচেতন মন, অবচেতন মন, অচেতন মনের স্তরগুলো, যা দিয়ে তিনি এই মনের কাজকর্মের কিভাবে মন কাজ করে সেগুলো তিনি ব্যাখ্যা করলেন, যা পরবর্তী মনোবিজ্ঞানীদের চিন্তার খোরাক জুগিয়েছে। এরপরই আসেন সুইস সাইকিয়াট্রিস্ট কার্ল গুস্তাভ জাং। এই কার্ল গুস্তাভ জাং পরবর্তীতে ফ্রয়েডের অবচেতন প্রক্রিয়াগুলিতে মেনে নিলেও এই যৌন প্রেরণার মাত্রা নিয়ে প্রশ্ন তোলেন এবং তিনি আধ্যাত্মিক প্রক্রিয়ার উপর জোর দেন। এরপরে আসেন আলফ্রেড অ্যাডলার। তিনিও ফ্রয়েডের যৌন উদ্দেশ্যের গুরুত্ব নিয়ে বিতর্ক করেন এবং ক্ষতিপূরণ বা হীনতা কমপ্লেক্স নামক এক প্রক্রিয়ার কথা বলেন, যেখানে লোকেরা কিছু আচরণকে অতিরঞ্জিত করে আচরণগত ঘাটতি মেটায়। যেমন ধরুন, কারো যদি একটা চোখ আহত হয় তাহলে সেটা তো ক্ষতিগ্রস্ত হলো, তখন অন্য আর একটা চোখ, অন্য যে চোখ তার ক্ষতিপূরণ দেবে, অর্থাৎ সে বেশি সক্রিয় হয়ে উঠবে। এভাবে স্বল্পতা আধিপত্যশীল নিয়ন্ত্রণমূলক আচরণের বিকাশ করে, অর্থাৎ আমার যেখানে স্বল্পতা হলো সেটাকে ওভারকাম করার জন্য আমার অন্য একটা ফ্যাকাল্টিকে আমি অনেক সক্রিয় করে তুলব। এটাই হচ্ছে তার তত্ত্বের মূল কথা। এরিকেইস এরিস্টন, তিনি আর একজন এরপরে এলেন। তিনি ব্যক্তিত্ব বিকাশের পর্যায়কে 8টা পর্যায়ে ভাগ করেছিলেন, যা ফ্রয়েডের শৈশবকালীন 5টি, যেমন আগেই বললাম যে ফ্রয়েড বলেছিলেন মৌখিক, ফ্যালিক, লেটেন্সি এবং যৌনাঙ্গ, এই যে স্তরগুলো, মৌখিক, পায়ু, ফ্যালিক, লেটেন্সি এবং যৌনাঙ্গ, এই যে 5টা। অর্থাৎ শিশু যখন বড় হয়, তখন জন্মগ্রহণ করে, তারপর আস্তে আস্তে কি হয় যে সে স্বাদ চাখে, সেটা হচ্ছে মৌখিক, এবং তার দ্বারা সে আস্তে আস্তে ডিসক্রিমিনেট করে কোনটা ভালো মন্দ। ভালো হলে সে তারিফ করে খায়, খারাপ হলে থুতু করে ফেলে দেয়, এটাকে মৌখিক। পায়ু প্রণালী মানে হচ্ছে পায়খানা, মলদ্বার, এর দ্বারা কি যে মল ত্যাগ করে সে একটা সুখ পায়, সেইগুলো এরকম ভাবে পরপর চলছে। এবং শেষ পর্যন্ত কি হচ্ছে, যৌনাঙ্গ, যখন আস্তে আস্তে বয়ঃসন্ধি আসছে,
তখন কি হচ্ছে, যৌনাঙ্গের ইচ্ছা, যৌন মিলনের ইচ্ছা জাগে, এবং তার দ্বারা কি হয়, সে কোনটা ভালো মন্দ বিচার করতে চায়, এবং সামাজিকতা, ন্যায় অন্যায় ইত্যাদি বোধগুলো জন্মাতে থাকে। এবং প্রাপ্তবয়স্কে আরো 3টে ধাপের মধ্য দিয়ে এভাবে এই জিনিসটা এগোতে হয়, এগোয়, এবং এভাবেই ব্যক্তিত্ব বিকাশ হয়। একটা অংশের হয়তো পতন হলো, একটা স্তরের পতন হলো, আর একটা অংশের আস্তে আস্তে বিকাশ লাভ হয়। যেমন সুপ্ত ইচ্ছাগুলো, যেটাকে বলে লেটেন্সি, সেটা যেটা আস্তে আস্তে বয়ঃসন্ধিতে যৌন ইচ্ছায় রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ লেটেন্সি পিরিয়ডটা চলে যাওয়ার পরে, যেটা 12-13 বছরের আগে লেটেন্সি পিরিয়ড শুরু হচ্ছে, সেটা চলে যাওয়ার পরে যখন যৌনাঙ্গের ইচ্ছা চলে আসছে বয়ঃসন্ধিতে, তখন কি হচ্ছে, সেই অংশটা সক্রিয় হচ্ছে। আবার আস্তে আস্তে প্রাপ্তবয়স্ক যখন হচ্ছে, তখন আরো সেই ধাপগুলো পরিণতি পাচ্ছে। এভাবে একটা অংশের উত্থান পতনের সাথে নতুন অংশের যে বিকাশ, একটা সুনির্দিষ্ট সময় লাগে সেখানে। সেখানে কোনো দ্বন্দ্ব এলে ব্যক্তিত্বে পরিবর্তন আসে। এভাবে এই এরিকসন দেখান যে শৈশব মানে শৈশবে কি হয়, বিশ্বাস বনাম অবিশ্বাস। একেবারে শৈশব মানে শিশু অবস্থা, সেখানে বিশ্বাস বনাম অবিশ্বাসের একটা দ্বন্দ্ব হয়। তারপরে যখন শৈশবকাল, চাইল্ডহুড এসে যাচ্ছে, তখন স্বায়ত্ত শাসন বনাম লজ্জা হচ্ছে, লজ্জা ও সন্দেহ আসছে। প্রাক বিদ্যালয় উদ্যোগে কি হচ্ছে, উদ্যোগ বনাম অপরাধ বোধ, অর্থাৎ সে যখন স্কুলে যাচ্ছে একটা জীবনকে গঠন করার জন্য, আবার জীবনের পতনও সেখানে আছে, সেখানে অপরাধ বোধও কাজ করছে। এই দুইয়ের সংঘর্ষ হচ্ছে। স্কুল বয়সে কি হচ্ছে, আরেকটু যখন বড় হচ্ছে, শিল্প বনাম হীনমন্যতা, অর্থাৎ একটা আর্ট, জীবনের একটা স্বপ্ন, সেটাকে বাস্তবায়িত করা এবং সেটা না পারার জন্য হীনমন্যতা, এই দুইয়ের সংঘর্ষ হচ্ছে। তারপরে বয়ঃসন্ধিতে যে নিজের আইডেন্টিটি গঠন করতে চাচ্ছে, সে কি হিসেবে তার জীবনের সাফল্য কিসের উপর নির্ভর করছে, সেটাকে বলছে তার আইডেন্টিটি, অর্থাৎ পরিচয় বনাম বিভ্রান্তি। তারপরে এর পরের ধাপে হচ্ছে প্রাপ্তবয়স্কতা, যেখানে সে মানুষের সঙ্গে কতটা মিশবে আর কতটা মিশবে না, এই অন্তর্দ্বন্দ্ব, তা ঘনিষ্ঠতা বনাম বিচ্ছিন্নতা। আবার মধ্য বয়সে কি হচ্ছে, উদ্ভাবনী ক্ষমতা বনাম স্থবিরতা। আস্তে আস্তে স্থবিরতা, বয়স বাড়ছে, তার সঙ্গে সঙ্গে তার উদ্ভাবনী ক্ষমতা কমে যাচ্ছে। এই দুইয়ের মধ্যে এক সংঘর্ষ, এবং তার থেকে যে বিভিন্ন রকমের অবসাদ বা ব্যক্তিত্বের কাঠামো জন্ম নেওয়া। এবার বিগত জনম, যৌবন, আরো যখন বয়স বাড়ছে, যৌবন শেষ, তখন সততা বনাম হতাশা। সে কতটা সততার সঙ্গে জীবনযাপন করছে এবং কতটা সেটা করা না করতে পেরে হতাশায় ভুগছে, এই দুয়ের মধ্যে এক অন্তর্দ্বন্দ্ব চলছে। এভাবে এরিকসন দেখাতে চাইলেন যে আমাদের ব্যক্তিত্ব বিভিন্ন বয়সে একটা স্টেজ চলে যাওয়ার পরে আর একটা স্টেজ আছে, এইভাবে আস্তে আস্তে পরিণতি পায়, এবং এই দুটো জিনিসের মধ্যে কোনটা
বেশি স্ট্রংগেস্ট হবে, তারপরে নির্ভর করবে যে সে কতটা সফল হলো, কতটা সুস্থ স্বাভাবিক থাকলো, কতটা স্বাভাবিক চরিত্রের মানুষ হলো, কতটা অস্বাভাবিক চরিত্রের মানুষ হলো। এই কোন স্টেজে যদি কোনো অন্তর্ঘাত ঘটে, তবে তার চরিত্রের মধ্যে যে বিভিন্ন রকমের টানাপোড়েন হবে, তা থেকেই বিভিন্ন রোগ শরীরে জন্ম নেবে। সে মানসিক, শারীরিক উভয়বিধ হতে পারে। এভাবে গবেষকরা ব্যক্তিত্বের বহু বহু বৈশিষ্ট্য শৈলী তারা শনাক্ত করলেন। শেষ পর্যন্ত রেমন্ড ক্যাটেল কি করলেন, ব্যক্তিত্বের 16টি বৈশিষ্ট্যকে তারা আর এই জিন বা ফিজিওলজিক্যাল তত্ত্ব বা নিউরোলজি এই সমস্ত নিয়ে যে সমস্ত গবেষণাগুলো হলো, তা দ্বারাও এই ব্যক্তিত্বের শেষ পর্যন্ত যে উৎস কোথায় খুঁজে বার করা গেল না। বিভিন্ন টাইপের পেছনে কি রয়েছে সেটা বার করা গেল না। তাই শেষ পর্যন্ত যা দাঁড়ালো, যে তারা কি করলো, যে মানুষের মনের বৈশিষ্ট্যগুলো, এক একটা যে গঠন কাঠামো, সেইগুলো নিয়ে তারা কার্য ডাটা সংগ্রহ করলো। সেই ডেটাগুলো কি করলো, 1960 সালে 2জন গবেষক 8টা নমুনা এবং 5টি পুনরাবৃত্ত কারণ খুঁজে পেলেন। 1970-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই দুটো গবেষক দল এটা নিয়ে ব্যাপক গবেষণা করলেন। ফলাফল কি হলো না, ব্যক্তিত্ব বিকাশে 5টা মাত্রা বরাবর বর্ণনা করা যেতে পারে। 5টা মাত্রা অর্থাৎ 5টা ক্যারেক্টার ব্যক্তিত্বের মধ্যে মূল কাঠামো হয়ে দাঁড়িয়ে রইল, যে 5টা কাঠামো, যা এখন বিগ 5 ট্রেট নামে পরিচিত এবং যা পৃথিবীতে এখন সবচেয়ে জনপ্রিয় এবং স্বীকৃত হয়ে আছে। এই যে 5টা বিগ মডেল, এই ব্যক্তিত্বের গবেষণা 19 শতকের শেষের দিকে খুব গতি পায়। স্যার ফ্রান্সিস গ্যালটন একজন বিখ্যাত বিজ্ঞানী এবং উদ্ভাবক এবং পরিসংখ্যানবিদ এবং সাইকোমেট্রিশিয়ান প্রথম প্রস্তাব করেন যে ভাষা মূল ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলোকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে, অর্থাৎ ভাষার সাহায্যে ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করা হবে। পরবর্তীকালে গবেষকরা কি করলেন, স্বাধীনভাবে ব্যক্তিত্বের যে সাইকোমেট্রিক বিশ্লেষণ করলেন এবং 5টা ব্যক্তিত্বের মডেল, 5টা ফ্যাক্টর ব্যক্তিত্বের মডেলের মধ্যে মূল 5টা ফ্যাক্টর খুঁজে পেলেন। সেই 5টা ফ্যাক্টর কি, সেটা হলো, এক হচ্ছে অভিজ্ঞতার জন্য উন্মুক্ততা, আর একটা হলো বিবেক, কনসিয়েন্সাসনেস, আর একটা হলো কি বহির্মুখতা বা এক্সট্রাভার্সন, আর কি এগ্রিয়েবলনেস বা যেটাকে বলা হয় সম্মতি। 4 নম্বর এটা। 5 নম্বর কি, স্নায়বিকতা, নিউরোটিসিজম। এইসব গুলো খুঁজে পান। তো আমরা যদি দেখি যে এই যে ওপেননেস বা অভিজ্ঞতার জন্য উন্মুক্ততা কি, যেমন বিশেষ কিছু মানুষ আছেন যারা নতুন ক্রিয়াকলাপ, যা অপ্রচলিত, নতুন ধারণার জন্য তাদের মন সবসময়ই খুব উন্মুক্ত। নতুন জায়গায় ভ্রমণ, নতুন সংস্কৃতি পরিদর্শন ইত্যাদি আরো খোলামেলা স্বভাবের তারা। এই মাত্রাগুলোর একটা সুনির্দিষ্ট স্কেল আছে, যেমন ধরুন খুব উঁচু দিক আর খুব নিচুর দিক।
যেমন উদাহরণ যদি দেওয়া হয় যে উঁচুর দিকে কোনটা, না অজানা বিষয়ে যার মন খুব উন্মুক্ত, এটা হলো উঁচু। আর নিচু স্কেল কোনটা, না অজানা বিষয়ে সন্দিহান। এবার এই যে খুব উঁচু, সব বিষয়ে উন্মুক্ত, তা থেকে একটা মাঝামাঝি জায়গাও তো আছে, যেটা অজানা বিষয়ের দিকে যাবে না, আবার খুব একটা উন্মুক্তও নয়। এই সমস্ত স্কেলগুলো যখন উঁচু থেকে নিচুর দিকে যাবে, আস্তে আস্তে কমতে 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 অজানা বিষয়ে একেবারে সন্দিহান হয়ে যাবে। এরকম হচ্ছে বিষয়টা। আবার যেমন ধরুন 2 নম্বর আর একটা উদাহরণ দেব, নতুন ধারণা গ্রহণে খুব তৎপর, এটা হচ্ছে তার উঁচু স্কেল। আবার নিচু স্কেলটা কি, নিচু স্থিতাবস্থা নিয়ে প্রশ্ন তোলেন, অর্থাৎ তার স্থিতাবস্থা, এটা যদি আমি নতুন ধারণা গ্রহণ করি তাহলে আমার স্থিতাবস্থা বিঘ্নিত হবে, আমি আমার যে স্বাভাবিক যে আমার চিন্তা ভাবনার জগতে একটা পরিবর্তন হবে, এই পরিবর্তন তিনি চান না। আর যিনি পরিবর্তন চান তিনি হচ্ছেন সবসময় তৎপর নতুন জিনিস গ্রহণ করব। আমাদের হোমিওপ্যাথিতে যেটাকে বলে ইনকুইজিটিভ, অর্থাৎ সবসময় নতুন কিছু অনুসন্ধান করে যাচ্ছে। তেমনি আবার বিবেক, 2 নম্বর হচ্ছে হচ্ছে যে ক্রাইটেরিয়াটা ওরা মূল ক্রাইটেরিয়া মানুষ মনের শনাক্ত করেন, সেটা হচ্ছে বিবেক, কনসিয়েন্সাস। এটাও আমরা আমরা আমাদের হোমিওপ্যাথিক সায়েন্সে দেখতে পাই যে সামান্যতেই সে বিবেকবান। এই বিবেকবান ব্যক্তিরা কি হয়, তাদের আবেগ নিয়ন্ত্রণ করতে সক্ষম। এটা আবেগ নিয়ন্ত্রণের একটা মাপকাঠি, যা লক্ষ্যগুলো পূরণ করতে পারে। পরিকল্পনা এবং সংগঠন, বাধ্যতামূলক পদক্ষেপ এড়ানো এবং সাংস্কৃতিক নিয়ম অনুসরণ করা, এগুলো হলো বিবেকের পরিচয়। কারো কোনো অসুবিধে হচ্ছে, তাকে সাহায্য করা বিবেকের পরিচয়। আর যদি আমি দেখি কেউ মরেও যাচ্ছে, আমি সেখান থেকে পালিয়ে চলে এলাম, তাহলে সে বিবেকহীনতা, মানে নিচু স্কেলের। আবার খুব সেই দিকে বিবেক দেখাচ্ছে যে পরোপকারী, যেটা আমাদের হোমিওপ্যাথিতে আছে বেনিভোলেন্ট, সেই যে উঁচু স্কেল, তারও উঁচু স্কেল সিম্প্যাথেটিক যদি হয়, সে হলো উঁচু মাত্রায়। এইভাবে উঁচু থেকে নিচুর দিকে মানব মনের বা বিভিন্ন মানুষের আমরা আমরা হিসেব নিকেশ করে এই স্কেল অনুযায়ী দেখব কে কোন জায়গায় আছে। এর মাঝামাঝি জায়গায় হতে পারে বা উঁচু স্কেলের কাছাকাছি হতে পারে, আবার একেবারে নিচু স্কেলে চলে যেতে পারে। এই বিবেকবান ব্যক্তিরা কি কর্তব্যপরায়ণ হয়, তো এরই নিচু স্কেলের যদি আমরা দেখি উল্টো দিকে, তাহলে সে দেখবো কর্তব্যহীন, অবহেলা করছে। এই বিবেকবান ব্যক্তিরা কি হচ্ছে, খুব শৃঙ্খলা পরায়ণ হয়। আবার এর উল্টোটাই কি হবে, দেখবো আমি বিশৃঙ্খল, যত্নশীল নয়। অর্থাৎ এই উঁচু থেকে নিচু স্কেলে চলে যাওয়াটা, অর্থাৎ প্রতিটি জিনিসের যেমন একটা ইতিবাচক দিক রয়েছে, ঠিক তেমনি নেতিবাচক দিক রয়েছে। এই ইতিবাচক থেকে নেতিবাচকের কোনখানে একটা ব্যক্তিত্বের কাঠামো স্থির আছে, সেটা তারা ওই সাইকোমেট্রিক বিশ্লেষণ করে সেই তথ্যগুলো যখন নেবে, তার উপর নির্ভর করে ওই ব্যক্তিটা কেমন প্রকৃতির সেটা জাজ করবে। এটাই আজকের সাইকিয়াট্রিতে ব্যবহার করা হয়। যেমন বহির্মুখতা, এক্সট্রাভার্সন, এরা কিরকম, না সামাজিক বিশ্বের সাথে তাদের কর্মকাণ্ড জড়িয়ে শক্তি পান।
মিলনশীল কথাবার্তা এবং খুব বহির্গামী মনোভাবে ভরপুর থাকেন। এই বহির্মুখী ব্যক্তিরা দ্রুত প্রকল্প নেওয়ায় খুব বিশেষ পারদর্শী হন। এই বহির্মুখতার কম মাত্রা কি, এটা যদি বহির্মুখতা যদি খুব তীব্র হয় সেটা উঁচু স্কেল, এরই উল্টোটা হলো অন্তর্মুখিতা। অর্থাৎ অন্তর্মুখী ধারণা ক্ষেত্রে আভ্যন্তরীণ কি হয়, এরা ডুবে থাকে আভ্যন্তরীণ চিন্তায়। অন্তর্মুখী ব্যক্তিরা কি হচ্ছে, একটা চিন্তায় খুব গভীরভাবে ডুবে আছে। আর বহির্মুখী ব্যক্তিরা কি হচ্ছে, সেরকম না, সে বাইরের দিকে ছুটছে। এই বহির্মুখতা হচ্ছে যদি উচ্চ মাত্রা পায়, তাহলে এই অন্তর্মুখিতা হবে নিচু মাত্রা। মনোযোগের কেন্দ্রে থাকা, এবং সেটা খুব উপভোগ করে। দেখবেন ইয়েতে কি বলে, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় অনেক লোক দেখি, আমাদের হোমিওপ্যাথি নিয়ে হোক আর অন্য যে কোনো লাইনের লোক হোক, দেখবেন অকারণে একটা কিছু লিখে দিচ্ছে। লেখাটার গুরুত্ব তেমন কিছু নেই, কিন্তু তাও লিখে যাচ্ছে। খুব একটা দামি লেখা নয়, তাও প্রতিদিন ছোট হোক বড় হোক একটা কিছু না কিছু লিখতেই আছে। কারণ হচ্ছে সে চায় যে সবসময় লোকে একটা কিছু কমেন্ট করুক, অর্থাৎ তাকে নিয়ে ভাবুক, তার নামটা সবাই জানুক। এটা মনোযোগের কেন্দ্রে থাকার একটা পলিসি মাত্র। আবার দেখবেন এমন লোক আছে ওসব পছন্দ করে না, সে একাকী থাকতে পছন্দ করে। মনোযোগের কেন্দ্রে থাকা একেবারেই তার মানে বিরুদ্ধ মনোভাব। তাহলে এটা হচ্ছে সবচেয়ে নিচু জায়গা। এবার এর মাঝখানের অনেক আছে যে মনোযোগের কেন্দ্রে থাকলেও অসুবিধে নেই, একাকীও থাকতে পছন্দ করে। অর্থাৎ একটা স্কেল। এই সমস্ত লোকেরা কি বিস্তৃত সামাজিক বৃত্ত পছন্দ করে। আর এর নিচু স্কেলে ঠিক অপোজিটই হলো বিস্তৃত সামাজিকীকরণ অপছন্দ। তো এটা গেল। এবার আমরা দেখি তার পরবর্তীতে 4 নম্বরে কি বলছে না, এগ্রিয়েবলনেস। এই ব্যক্তিত্বের মধ্যে বিশ্বাস, পরার্থপরতা, দয়া, স্নেহ, এই সমস্ত গুণাবলী বেশি মাত্রায় থাকে। এই ধরনের ব্যক্তিত্ব কি হচ্ছে, পরিস্থিতিকে সহানুভূতিশীল এবং সহযোগিতামূলক পথে গ্রহণ করে, অন্যদের প্রতি যত্নশীল হয় এবং তাদের অনুভূতিকে বিশেষভাবে বিবেচনা করে। যারা সম্মতিতে কম স্কোর করছে তাদের প্রতিযোগিতামূলক হিসেবে গণ্য করা যায়। অর্থাৎ যারা সম্মতিতে, অর্থাৎ দয়া, স্নেহ, মায়া, মমতা দেখাচ্ছে না, তারা কি, তারা হচ্ছে কম্পিটিটিভ, অন্যদের সঙ্গে অত দয়া মায়া নেই, তার সঙ্গে প্রতিযোগিতা করে আমি আমার জিনিসটা ছিনিয়ে নেব। এটাকে বলে প্রতিযোগিতামূলক পার্সোনালিটি। এর উচ্চ মাত্রা কি, সবচেয়ে উচ্চ মাত্রার এই মানুষেরা হচ্ছে সহযোগিতামূলক বন্ধুত্বপূর্ণ থাকে। আর সবচেয়ে নিচু মাত্রায় যদি দেখেন তাহলে দেখবেন প্রতিযোগিতামূলক বা স্বার্থপূর্ণ। যেটাকে যদি আমি সহযোগিতামূলক বেনিভোলেন্ট বলি, তাহলে প্রতিযোগিতামূলক হবে সেলফিশ, ঠিক উল্টো টাইপের। এরকম ধরনের সমস্ত ক্যারেক্টার গুলো কিন্তু আমাদের রেপার্টরিতে মেটেরিয়া মেডিকায় আছে। এবং এইভাবে আমরা একে অপরের সঙ্গে ইন্ডাকটিভ ডিডাকটিভ লজিক প্রয়োগ করে তার পার্সোনালিটিকে আমরা কিন্তু নির্ণয় করতে পারি। যেমন এই যে সম্মতি পার্সোনালিটির যারা, তারা অন্যদের প্রতি শ্রদ্ধাশীল বা যত্নশীল হয়, কিন্তু এর নিচু স্কেলে দেখা যাবে অন্যদের প্রতি আগ্রহ নেই, বরং অপমান করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। যেমন আমাদের রেপার্টরিতে মকিং, মকিং করা, মকিং, MOCKING, মকিং, তুচ্ছ তাচ্ছিল্য করবে। স্ল্যান্ডার মানে
তার দোষ ধরবে বা সমালোচনা করবে, পিছনে বলবে, এইসব ঘটনাগুলো রয়েছে। এবার আমরা যাচ্ছি স্নায়বিকতা, নিউরোটিসিজম। স্নায়বিকতা কি? না একটা ব্যক্তিত্বের বিশেষ বৈশিষ্ট্য, যেখানে দুঃখ থাকবে, অবসাদ থাকবে, মানসিক অস্থিরতা থাকবে, মেজাজের পরিবর্তন, উদ্বেগ, বিরক্তিজনিত অনুভূতি এইসব ঘিরে থাকে। এই ব্যক্তিত্বে বৈশিষ্ট্য কম, যাদের এই ব্যক্তিত্বের মধ্যে এই বৈশিষ্ট্যটা কম, অর্থাৎ স্নায়বিকতাটা অত বেশি জোরালো না, তাহলে তারা কি হবে? স্থিতিশীল হবে, তারা কি হবে? শান্ত থাকবে। অর্থাৎ যারা অ্যাংজাইটি প্রবণ, তারা কিন্তু শান্ত থাকবে না। কিন্তু যাদের অ্যাংজাইটি কম, তারা কিন্তু স্থিতিশীল থাকবে। এটাই বলতে চাইছি। এর উচ্চ মাত্রায় মানসিকতা কিরকম? যদি অনেক মানসিক চাপ নেওয়ার ক্ষমতা আছে, সে হচ্ছে সবচেয়ে স্বাভাবিক মানুষ। আর নিচু মাত্রায় কি? যে সবসময় স্থিতিশীল থাকার চেষ্টা করে, অত চাপ নিতে পছন্দ করে না, নিজে যেটুকু আছে তার মধ্যেই স্থির থাকে। ছোট ছোট বিষয়ে এরা উদ্বিগ্ন হয়। আবার যারা নিচু মাত্রার, তারা কি দুঃখিত বা উদ্বিগ্ন হয়ই না। ছোট ছোট বিষয়ে উদ্বিগ্ন কেন হচ্ছে? কারণ এই যে চরিত্রটা, পার্সোনালিটিটা, এটা দ্য অ্যাংশাস পার্সোনালিটি, স্নায়বিক স্নায়বিক রোগে ভুগছে, সেই জন্য ছোট ছোট বিষয়ে উদ্বিগ্ন হচ্ছে। আবার যারা দুঃখ বা উদ্বিগ্ন হচ্ছে না, তারা হচ্ছে এর নিচু মাত্রা। মেজাজের নাটকীয় পরিবর্তনের অভিজ্ঞতা আছে, অর্থাৎ হুট করেই চেঞ্জ হচ্ছে। কারণ অ্যাংশাস ব্যক্তিরা, নিউরোটিক পার্সনরা অস্থির, কোনো সময় স্থিরতা নেই তার। কিন্তু যে সমস্ত ব্যক্তিরা শান্ত নিশ্চিন্ত, তারা হচ্ছে স্বাভাবিক, এবং এই স্নায়বিকতার তারা হচ্ছে নিচু স্কেলে আছে। এই যে আমি উচ্চমাত্রায় বৈশিষ্ট্যগুলো বলে গেলাম বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে, পার্সোনালিটির মধ্যে, এই ইতিবাচক ইতিবাচক এবং এই নিচু মাত্রার এইগুলো নেতিবাচক, এটা একটা কিন্তু স্কেল, যাতে প্রভাবশালী বৈশিষ্ট্যগুলোর উপর ব্যক্তিত্বের একটা দিক নির্দেশ করে। যেমন আপনি যদি খোলামেলাতে উঁচু স্কোর করেন আর স্নায়বিকতাতে কম স্কোর করেন, তাহলে বুঝতে হবে আপনি একটা সৃজনশীল এবং স্থিতিশীল ব্যক্তি। যদি দেখা যায় যে আপনি বহির্মুখীতে উচ্চ, কিন্তু বিবেক, খোলামেলা এবং সম্মতিতে কম, তাহলে বুঝতে হবে আপনি আত্মকেন্দ্রিক। কেন না? বহির্মুখীতে আপনি উচ্চ, মানে বাইরের বিষয়গুলো নিয়ে বেশি ভাবছেন, নিজের লাভ অলাভ কিসে হবে সেইগুলো নিয়ে ভাবছেন, আপনার লাভ নিয়ে আপনি ভাবছেন, কিন্তু আপনি কাউকে বিবেক দেখাচ্ছেন, বিবেক প্রদর্শন করছেন, এবং মানুষের সঙ্গে খোলামেলা ভাবে আপনি মন বিনিময় করছেন না। আবার দয়া, দাক্ষিণ্য বা স্নেহ, মমতা, বিশ্বাস, এগুলোও কারো প্রতি আপনি করছেন না। তাহলে কি হবে? আপনি, আপনার পার্সোনালিটি আত্মকেন্দ্রিক, সেলফ সেন্টার্ড, যাকে আমরা সেলফিশ বলি। তাহলে আমরা যখন রোগী দেখব, তখন এইভাবে লজিক প্রয়োগ করে কিন্তু আমরা তার পার্সোনালিটি কি এটা বার করতে পারব। যদি দেখি যে বহির্মুখিতা, স্নায়বিকতা এবং খোলামেলায় কম, কিন্তু বিবেক এবং সম্মতিতে খুব উচ্চ,
তাহলে সে হবে কিন্তু অন্তর্মুখী, কারণ বহির্মুখিতা নেই, অর্থাৎ সে ভেতরে, নিজের ভেতরে থাকে। আবার খুব স্নায়বিকতা, অর্থাৎ নার্ভাসও না, স্থির, নিজের মধ্যে শান্ত স্বভাবে আছে, আবার খোলামেলাও না। তার মানে কি, বাইরের মানুষের সঙ্গে সে মত বিনিময়, আবেগ বিনিময় কোনোটাই করছে না। তাহলে কি, সে মানুষটা তাহলে কি বুঝতে হবে? কিন্তু বিবেক ভালো, কারণ সে ভেতরে ভেতরে অন্তর্মুখীন এবং সুচিন্তিত বিদ্যা বুদ্ধি প্রয়োগ করে জীবনে চলে। তার মানে কি হবে, সেই মানুষটা অন্তর্মুখী। সবচেয়ে আদর্শ মডেল তাহলে কি হবে এই পদ্ধতিতে? নিউরোসিস ব্যতীত বাকি চারটে যে বড় বৈশিষ্ট্য, এই সবগুলোই যদি থাকে, তাহলে দেখা যাবে সে একটা আদর্শ ব্যক্তিত্বের মডেল। কারণ নিউরোসিস, নার্ভাস, দুশ্চিন্তা, অ্যাংজাইটি, এসব চাপ যদি বেশি থাকে, তাহলে তো ব্যক্তিত্ব সুগঠিত হবে না। তো ঘটনা হচ্ছে, আমরা হোমিওপ্যাথিতে এই বিগ ফাইভ মডেলকে কিন্তু যদি খুব আরো ভালোভাবে, ব্যাপকভাবে জানি, তাহলে কিন্তু প্রয়োগ করতে পারবো। কিন্তু আজকের বিষয় ছিল কনস্টিটিউশন এবং তার প্রয়োগ কিভাবে আমরা করতে পারব, সেই প্র্যাকটিক্যাল আসপেক্টের উপরে বক্তব্য রাখতে চেয়েছিলাম। কিন্তু এই ইতিহাস বলতে যে আমি একটু বেশিই বলে ফেলেছি। আমি এখন আপনাদেরকে বোঝাতে চাইব যে কনস্টিটিউশন, টেম্পারামেন্ট এবং তার সঙ্গে আমাদের মেডিসিন, এবং এই সমস্ত মেডিসিনের একটা কিন্তু এই গ্রুপের, এক একটা কনস্টিটিউশনের এক একটা গ্রুপ অফ মেডিসিন আছে। এই সব গ্রুপ অফ মেডিসিনের একটা কমন অ্যাপিয়ারেন্স আছে। আবার কি, এই কনস্টিটিউশনকে দেখে আমরা চিহ্নিত করতে পারি, অর্থাৎ তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তাকে প্রশ্ন না করে বডি ল্যাঙ্গুয়েজ দেখেও এই কনস্টিটিউশন গুলোকে কিভাবে শনাক্ত করতে পারি, আমি সেই মডেলে আপনাদের কিছু কথা বলবো। যেমন ধরুন, অ্যাস্থেনিক কনস্টিটিউশন সম্পর্কে এর আগে আমি আলোচনা করেছিলাম। এই কনস্টিটিউশনে কি হয়, ল্যাক অফ রিয়াকশন টু ওয়েল সিলেক্টেড মেডিসিন। আপনারা জানেন যে মেটেরিয়া মেডিকাতে আছে। এবং এই কনস্টিটিউশনে কি হয় না, ল্যাক অফ ভাইটাল হিট আছে। এইসবও আপনারা মেটেরিয়া মেডিকায় পড়েছেন। এই যে অ্যাস্থেনিক বা দুর্বল কনস্টিটিউশন, এই দুর্বল কনস্টিটিউশনের যে করেসপন্ডিং টেম্পারামেন্ট যদি দেখি, তাহলে দেখা যাবে এই কনস্টিটিউশনের টেম্পারামেন্ট, অর্থাৎ মানসিক গঠন কিরকম, এটাকে বলা হয় ফ্লেমেটিক টেম্পারামেন্ট। এরা কিরকম হয়, খুব পুরে প্রকৃতির হয়, যেটা আমরা রেপার্টরিতে বা মেটেরিয়া মেডিকা ইন্ডোলেন্ট বলবো। এরা দুর্বল শারীরিক গঠন, শারীরিক এবং মানসিক ভাবে, মেন্টাল উইকনেস এবং ফিজিক্যাল উইকনেস দুটোই আছে। তো এদের গ্রুপ অফ মেডিসিন, কোন গ্রুপ অফ মেডিসিন এই অ্যাস্থেনিক কনস্টিটিউশনকে শনাক্ত করতে পারা যায়? যেমন খুব হেড অনেক মেডিসিন আছে, আমি খুব হেড মেডিসিন, যেগুলো ফার্স্ট গ্রেড মেডিসিন, সেগুলোই শুধু বলি, আরগুলো বলতে গেলে সময় বেরিয়ে যাবে। যেমন ক্যালকেরিয়া কার্প, কোনিয়াম, জেলসিমিয়াম, গ্রাফাইটিস, ল্যাকিসিস, তারপরে সোডিনাম, সিপিয়া, সিপিলিনাম, সালফার, কস্টিকাম, নাইট্রিক অ্যাসিড, ক্যালকেরিয়া আর্স, ক্যালকেরিয়া ফ্লোর,
এইসব পাইরোজেন, এইসব মেডিসিনগুলো খুব প্রধান সারিতে আছে। এদের কমন অ্যাপিয়ারেন্স কি? এই যে কনস্টিটিউশন আমি বললাম, এই টেম্পারামেন্টের, এদেরকে যদি আমি তাদের গঠন কাঠামো দেখি, তাদের অ্যাপিয়ারেন্স কিরকম হবে? মানে শরীরটা দেখা যাবে মসৃণ এবং ভঙ্গুর, যেমন সাইলিসিয়া ফসফরাসের মধ্যে আছে। সাইলিসিয়া আবার কি ফসফরাসের চেয়েও কিন্তু সরু এবং হালকা পাতলা। অঙ্গ প্রত্যঙ্গ যেন মনে হবে যে দেশলাই কাঠির মতো, সহজেই ভেঙে যাবে। ত্বকটা কি ফ্যাকাশে, স্বচ্ছ, তার ভিতর দিয়ে নীল শিরা উপশিরা যেন জেগে থাকে। মুখমণ্ডলটা কিরকম হবে? যেন লম্বাটে, পাতলা, মসৃণ, একটা অ্যাঙ্গুলার মানে কোনাচে টাইপ। শরীরের গঠন কিন্তু যেরকম বললাম পাতলা হতে পারে, আবার গোলগালও হতে পারে, চর্বিযুক্ত ফর্সা নাদুস নুদুসও হতে পারে। কিন্তু যাই হোক, এরকম শরীর হলেও দেখতে মনে হবে যে শক্তিশালী, কিন্তু খুব দুর্বল প্রকৃতির। এদের ত্বকের রং কি চকচকে, চকের মতো বা মিল্কিও হতে পারে। মুখের গঠন গোলাকার হয় বা মাংসপেশি বহুল হতে পারে। এটা থেকে আমরা বুঝি যে এরা আবেগপ্রবণ বেশি হয়, যেমন আমরা দেখি ক্যালকেরিয়াতে। আবার চৌকো এবং পেশিহীনতা যদি দর্শায়, তাহলে এর মধ্যে আবেগহীন দেখতে পাবো, যেমন ক্যালিকার্বের বৈশিষ্ট্য। আবার যদি দেখি ব্যারাইটে কার্বের অঙ্গ প্রত্যঙ্গ, তাহলে আঙুলের গিট ছোট ছোট এবং ক্যালকেরিয়ার মতোই ছোট এবং চ্যাপ্টা হয়ে থাকে, এরকম। এবার যদি আমি লিম্ফ্যাটিক কনস্টিটিউশনে আসি, তাহলে দেখব যে এই যে লিম্ফ্যাটিক কনস্টিটিউশনটা কেমন। এরা যেমন ফর্সা, নাদুস নুদুস, মোটাসোটা, গোলাকার চেহারার যুক্ত হয়। এটা শেলডন একে এন্ডোমরফিক শারীরিক বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত করেছিলেন। এদের মাংসপেশি খুব দুর্বল হয়, শিথিল, রক্ত সংবহন কিরকম হয়, ঢিমে গতির হয়, নারীর গতি ধীর, শরীরের উত্তাপ অ্যাস্থেনিক গঠনের মানুষদের মতোই কম, ফলত সহজেই ঠান্ডা লাগার প্রবণতা যুক্ত হয়। কিন্তু আগে বলা ওই অ্যাস্থেনিক কনস্টিটিউশনের সাথে এই লিম্ফ্যাটিক কনস্টিটিউশনের মূল পার্থক্য কি? না, অ্যাস্থেনিক কাঠামোতে এদের গঠন একটু হালকা পাতলার দিকে হয়, যেমন সোরার সঙ্গে সিফিলিস থাকে, সিফিলিস এখানে বেশি সক্রিয়, সেই জন্য হালকা পাতলা চেহারাটা দিচ্ছে। আর লিম্ফ্যাটিকে চর্বিযুক্ত, ফর্সা, স্বচ্ছ, ঢিলে ডালা, নরম, গোলাকার, এই যে গঠন কাঠামো, এটা সোরার সঙ্গে সাইকোসিস বা সিফিলিস থাকলেও সোরা এখানে কিন্তু বেশি সক্রিয় হচ্ছে। সেই কারণে শরিক বৈশিষ্ট্যের জন্য নরম, গোলাকার, থলথলে একটা রূপ পাচ্ছে। এবার আমরা যাচ্ছি অ্যাস্থেনিক কনস্টিটিউশনের অবাচিক শারীরিক ভাষার দিকে। এদেরকে আমরা দেখে কিভাবে চিহ্নিত করব আমাদের ক্লিনিকে, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। যেমন দেখব এদের প্রসাধনী হালকা হালকা প্রসাধন করে, কেননা এরা ওই বাইরের দিকে শো করতে ভালোবাসে না। মুখভঙ্গি কিরকম দেখব? বাচ্চাদের মতো নির্মল, সরল, নিষ্পাপ ধরনের। লজ্জায় মুখে উজ্জ্বল আভা দেখা যায়। হাঁটা কিরকম দেখব? ধীরে ধীরে, পাটা যেন টেনে টেনে ফেলছে। পকেটের মধ্যে হাত ঢুকিয়ে রাখবে। বাচ্চা রোগী হলে
মায়ের আঁচলের এটা তার মধ্যে কনফিডেন্সের অভাব থাকে বলে এরকম করে। কথা বলতে বলতে এরা দেখবো যে হাত কসলাতে থাকে, হাত এবং পা একে অপরের সঙ্গে ক্যাওড়া দিয়ে চেপে রাখে। গলার স্বর কিরকম পাবো না, গলার স্বর প্রায় শোনাই যায় না, এত আস্তে আস্তে কথা বলবে। মাঝে মাঝে কথা বলতে বলতে যেন গলা আটকে যাবে, সেজন্য সে কি করবে, গলা পরিষ্কার কারক একটা শব্দ বার করবে, চাপা জায়গায় নিজেকে সরিয়ে রাখবে। আপনি তার সঙ্গে যদি করমর্দন করেন, বুঝবেন হাতটা যেন মরা মাছের মতো, ঠান্ডা, ভাবলেশীন, নিথর। আপনার চোখের দিকে সে কথাই বলবে না। অন্যের সাহায্য এবং সঙ্গী ছাড়া আপনার রুমে ঢুকতেই চাইবে না। তাহলে এইগুলো থেকে আমরা এই কনস্টিটিউশনকে শনাক্ত করতে পারবো। আবার যদি আমরা দেখি যে স্ক্রোফুলাস কনস্টিটিউশন, এটা কি না, এটা লিম্ফ গ্ল্যান্ডের কখনো কখনো হাড় বা সন্ধিগুলোতে টিউবারকুলোসিস তৈরি করে, পুঁজ সৃষ্টিকারী অ্যাবসেস এবং ফিস্টুলার পথ তৈরি করে, চামড়ায় বিভিন্ন ধরনের চুলকানি এবং স্ক্রোফুলোডার্মা তৈরি করে। ব্লেফারাইটিস বলে একটা চোখের পাতার ধার ঘেঁষে প্রদাহ রোগ আছে, ডাক্তার যেই চ্যালেঞ্জ সিফিলিনাম দেখিয়ে একে চিকিৎসায় সুফল পান। এদের টেম্পারামেন্ট কিরকম, এ খুব উদ্ধত, অ্যাগ্রেসিভ ব্যক্তিত্বের মানুষ হয়ে থাকে, রেগে মারমুখী, অথবা জিনিসপত্র ভাঙচুর, অথবা নিজেকে কষ্ট দিতে চায়, আত্মহত্যার তীব্র প্রবণতা থাকে। মেডিসিন এদের পক্ষে কোন গ্রুপের আছে আমাদের না, ক্যালকেরিয়া, সাইলিশিয়া, নাইট্রিক অ্যাসিড, ল্যাকিসিস, হেফারসাল, টিউবারকুলিনাম, মার্কিউডিয়াস, সিফিলিনাম, এইসব ওষুধ হচ্ছে এদের প্রযোজ্য। এরা হচ্ছে সোরা সিফিলিসের বন্ধন থেকে এর উৎপত্তি। আরো পরিষ্কার করে বললে বলা যায় মূলত সিফিলিসের জন্য এটা হয়, কেননা সোরা কখনো লিম্ফ্যাটিক সিস্টেম বা লিম্ফ গ্ল্যান্ডকে আক্রমণ করতে পারে না, যেটা একমাত্র সিফিলিস পারে। সিফিলিস তখনই সোরার সঙ্গে যুক্ত হয় যখন সে মার্কারি ঘটিত ওষুধ বা ধরুন পটাশিয়াম আয়োডাইড ইত্যাদি শক্তিশালী ডোজ দিয়ে একে যখন দমন করা হয়, তখন এটা কি হয়, ল্যাটেন্ট অবস্থায় চলে যায় এবং বংশ পরম্পরায় এটা চলতে পারে। যেহেতু সিফিলিস খুব প্রকট, তাই ধ্বংস, ক্ষয়, দুর্বলতা, যা অ্যাস্থেনিক বা দুর্বল কনস্টিটিউশনের একটা অঙ্গে পরিণত হয়েছে। এই সমস্ত রোগীদের আপনি যদি এমনি বাইরে থেকে দেখেন, এদের কমন অ্যাপিয়ারেন্সটা কি না, খুব মেপে হাসবে। স্ত্রীলোকদের গঠন কাঠামোর মধ্যে নিতম্বটা গোলাকার হয়। আমরা এখন স্ক্রোফুলাস কনস্টিটিউট সংগঠনের অবাসিক লক্ষণের দিকে মনোযোগ দেব, যে এদের দেখে কিভাবে শনাক্ত করবেন যেটা স্ক্রোফুলাস কনস্টিটিউশন। যেমন ধরুন মুখভঙ্গির প্রকাশ, কপালে ভাঁজ, ছোট ছোট চোখ, ছোট কিন্তু দৃষ্টি খুব তীক্ষ্ণ হয়, ঠোঁট এবং চেয়ালের হাড় কি করবে, চেপে থাকবে, নাকের ছিদ্র ফুলতে থাকবে একবার, সংকুচিত করতে থাকবে। শরীরের ভঙ্গি কিরকম, হাত খুব মুষ্টিবদ্ধ হবে, শরীর শক্ত
এবং দাঁড়ায়ও খুব শক্তভাবে, স্টিপ হয়ে যায়। নিজের এখতিয়ারের জায়গা থেকে সে বেরিয়ে এসে আস্ফালন করবে। চোখের ভঙ্গি কিরকম? দীর্ঘ সময় ধরে সরাসরি চোখে চোখ রেখে তাকিয়ে থাকবে আপনার দিকে। ভিতরের সুপ্ত ইচ্ছার এটা একটা প্রকাশ মাত্র। গলার স্বর কি হবে? তীব্র, তীক্ষ্ণ, উচ্চ কম্পাঙ্কের হবে, যেন সবাইকে ছাপিয়ে নিজের প্রাধান্য বিস্তার করতে চায়। গজরানো বা গুঁগো শব্দ করতে থাকবে। শরীরের স্পর্শ, অন্য কেউ তার শরীর যদি স্পর্শ করে তা তার কাছে ভয়ঙ্কর রাগের বিষয় হয়। সে তখন কি করবে? তাকে ঠেলে দেবে বা আঘাতও করতে পারে। শ্বাসক্রিয়া ঘন ঘন, কথা দ্রুত বলবে, হঠাৎ এপাশ ওপাশে মাথা ঝাঁকাবে, উচ্চস্বরে মিথ্যা বা ব্যঙ্গাত্মক হাসি হাসবে। কারণ আমি এখানে যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে কনস্টিটিউশন, তার সঙ্গে টেম্পারামেন্টটা কেমন, তার সঙ্গে মেডিসিন গুলো কেমন, এবং এদের একটা কমন ক্যারেক্টার কি দেখে বোঝা যায় যেগুলো, এবং তাদের অবাচিক ভাষা, অর্থাৎ তাদেরকে দেখে আমি কিভাবে চিনতে পারবো, যে এই বিষয়গুলো অবশ্য আপনারা কোথাও তো খুঁজে পাবেন না। এটা আমারই সৃষ্টি, যে আমি কিভাবে দেখে তাদের শনাক্ত করতে পারবো। এটা কনস্টিটিউশনের ক্যারেক্টারিস্টিক্স গুলো এবং পেশেন্টের বিষয়গুলো দীর্ঘ অবজারভেশন থেকে বার করা সম্ভব হয়েছে। সুতরাং আজকে আমার মনে হয় এই জায়গায় থাক, পরবর্তী আরেকটা ক্লাসে আমি এটা সম্পূর্ণ করে দেব। সবাইকে ধন্যবাদ জানাই। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই হোমিও উদ্দীপনার পক্ষ থেকে। সত্যি একটি অসাধারণ ক্লাস আমাদেরকে উপহার দিলেন। আজকের ক্লাসের উপরে আমরা একটি প্রশ্ন নেব। কেউ যদি কোনো প্রশ্ন করতে চান হ্যান্ড রাইজ করবেন। আমরা একটি প্রশ্নই নেব আজকের ক্লাসের উপরে। কারো যদি কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করবেন প্লিজ। আশা করি কারো কোনো প্রশ্ন নেই। আমরা আমাদের মধ্যে অনেক স্যারেরা আছেন, আমরা তাদের মধ্যে একজনের কাছে চলে যাচ্ছি। আমরা চলে যাব সত্যব্রত ভট্টাচার্য স্যারের কাছে। স্যার, আজকের ক্লাসের উপর যদি আপনি কিছু বলেন। হ্যালো। না, আলোচনা তো খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আর ঘটনা হচ্ছে যে এই মনস্তাত্ত্বিক ব্যাপার নিয়ে আমার বিশেষ কিছু পড়াশোনা নেই, সুতরাং এ সম্বন্ধে আমি শুনতেই পারি, বলা বলা আমার পক্ষে মানে কোনো কিছু আলোচনা এর সঙ্গে করা আমার পক্ষে সম্ভব নয়। আর যা শুনলাম খুবই সুন্দর হয়েছে, খুবই খুবই আলোচনাটা খুবই মনোগ্রাহী হয়েছে, এবং আমার মনে হয় সকলেই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন ব্যাপারটা। আমিও এটা উপকৃত হলাম শুনে, কারণ এই সম্বন্ধে আমার বিশেষ কিছু জ্ঞান নেই। ধন্যবাদ। ধন্যবাদ। আর যদি কেউ কিছু বলতে চান হ্যান্ড রাইজ করবেন প্লিজ। আমাদের আজকের ক্লাসটির উপরে যদি কেউ কিছু বলতে চান অবশ্যই হ্যান্ড রাইজ করবেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর পিয়াসা দেবনাথ ম্যাম, আপনি যদি কিছু বলেন। অনেক ধন্যবাদ স্যারকে, খুবই ভালো লাগলো। স্যারের কোশ্চেন আমি শুনেছিলাম টেস্ট টেকিং এ অনেকবার, আজকে বুঝতে পারলাম কোশ্চেন গুলোর বেসিসটা কোথা থেকে আসছে। খুবই ভালো লাগলো। এর আগের ক্লাসগুলো আমি ছিলাম না, ওগুলো করতে পারলে ভালো হতো। থ্যাংক ইউ স্যার, এটাই বলবো। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের সময় অতিবাহিত হয়ে গেছে এবং আজকে ক্লাসটি আমরা অফিসিয়ালি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন। আর আমাদের আলোচক স্যার ডাক্তার নীলকান্ত সরকার স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের হোমিও উদ্দীপনার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, স্যারের দীর্ঘায়ু কামনা করি এবং আমাদেরকে এইভাবে আরো আরো অনেকভাবে শিখিয়ে যাক হোমিওপ্যাথি চিকিৎসা কিভাবে ভাবতে পারি আমরা নতুন করে, সেটাকেও আমাদের ভাবতে হবে। স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন, হোমিও উদ্দীপনার সঙ্গে যুক্ত থাকবেন।